আচ্ছা, এর আগের দিনে তোমাদের ইকারান্ত এবং যেটা ইন ভাগান্ত, শেষে ইন থাকবে, এই দুটো শব্দরূপ দেখানো হয়েছিল, যেটা পুংলিঙ্গে। তো আমার খেয়াল হয়নি, তার আগে একটুখানি পুরানো যে জিনিসগুলো হয়েছে একটু রিভিশন করে দিতে হবে। তো শুরুতে আগে এইটুকু দেখানো হোক, তারপরে আমি আরও কিছু শব্দরূপ দেখানো হবে। আচ্ছা, এর মধ্যে তোমাদের কি কি হয়েছে না, আচ্ছা তোমাদেরই জিজ্ঞাসা করি, যদি কেউ বলতে পারবে যে কি কি টপিক পড়ানো হয়েছে? অমৃতা? হ্যালো? স্যার ওই পুংলিঙ্গের অকারান্ত যে গুলো ছিল ওগুলো সব হয়েছে। হ্যাঁ। আর অকারান্ত, ইকারান্ত আর দীর্ঘিকারান্ত এগুলো তো হলো। আর ওদিকে ভার্ব ফর্ম যেগুলো, ভার্বের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তারপরে হচ্ছে জেরান্ড, ইনফিনিটিভ, আর আর হচ্ছে দুটো বাদ গেল, হ্যাঁ আর দুখানা বাদ দিলে। হ্যাঁ ওই যে স্যার বলছি, আহ, ওই করুক, তারপর যদি সে করে, এইগুলো ছিল। হ্যাঁ, ওগুলো কি, নাম কি? ওই একটা তো ইম্পারেটিভ, আর একটা হচ্ছে, আর একটা নামটা ভুলে গেলাম, ওটা হচ্ছে সপ্তমী। এইরকম এইটা কিন্তু পড়াশোনার নমুনা না, আমি এই জন্য জিজ্ঞাসা করলাম যে সপ্তমী ছিল অ্যাটলিস্ট। হ্যাঁ, পঞ্চমী সপ্তমী, এবার তুমি সেটা ইম্পারেটিভ অপটেটিভ বলো কি কি বলো সেটা কথা না, সেটাকে তোমার ডাইরেক্ট রেকগনাইজ করতে হবে। কি জিনিস পড়ানো হয়েছে সেটা যদি ঠিক করে বলতে না পারো, তাহলে তার ভিতরের জিনিসগুলো কি করে বলবে? এই জন্য আমাদের একজন স্যার বলতেন যে সিলেবাসটা আগে মুখস্থ করতে হবে, যে কি 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 পড়তে হবে বা কি কি পড়া হয়েছে, তবে গিয়ে তার ভিতরের জিনিসগুলো ক্লিয়ার হবে। আচ্ছা, আমি মোটামুটি রিপিট করি, খুব সামান্য জিনিসই হয়েছে, যেগুলো একেবারে পালি গ্রামারের বেসিক্স, যেগুলো নিয়ে মোটামুটি টেক্সট পড়া শুরু করা যেতে পারে কিছুটা। প্রথমত হচ্ছে তোমাদের শব্দরূপ হয়েছে। শব্দরূপের মধ্যে শুধুমাত্র হয়েছে নর যে শব্দ, সেটার ফরমেশন। এখন এর মধ্যে কি হয়েছে না, ওই কারক বিভক্তির ব্যাপারগুলো ছিল, মানে ওই ছকটা পুরোটা, যে এ হচ্ছে কর্তা, এটা কর্ম, এটা করণ, সম্প্রদান ইত্যাদি, মানে কে, তারা, জন্য, থেকে ইত্যাদি, এই স্ট্রাকচারটা, এটা একটা টপিক হয়েছে। এই স্ট্রাকচারটা ভালোভাবে মনে রাখতে হবে। কেন না, নর যে শব্দটা আছে এটা সবচেয়ে বেশি প্রয়োগ হয়। মোটামুটি পালি যে কোনো যদি লেখা দেখা হয়, তার মধ্যে 60 থেকে 70% শব্দরূপ হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, 60 থেকে 70%। এবং বাকি শব্দরূপগুলো ভীষণ রকমভাবেই নর শব্দকে অনুসরণ করে, মানে যে শব্দরূপগুলো এখনো পড়ানো হয়নি, সেরকম বহু শব্দ নর শব্দের রূপ দিয়ে তোমরা মোটামুটি বুঝতে পারবে। ধরো এখানে যদি বলা হয় যে সাধুস্য, এই শব্দটার কি অর্থ হতে পারে সাধুস্য বললে? সাধু। হ্যাঁ, নরস্য মানে যদি মানুষের হয়, সাধুস্য মানে সাধুর, এই শয়ে শটা মিল আছে। এখানে ধরো নরানং হচ্ছে, এখানে হবে সাধু নং, এখানেও কিন্তু এই নং এর মিল আছে, মানে নরানং মানে মানুষদের, সাধু নং সাধুদের। যেমন নরস্মিং সাধুস্মিং, নরং সাধুং মানে মানুষকে, সাধুকে। তো বহু জায়গাতে সিমিলারিটি আছে এই নর শব্দের। তো এইটা খুব ভালোভাবে করবে, যেটা আমি বারংবার তোমাদের বলি, যে যে কোনো সময় তুমি ঘুম থেকে উঠলে তো তখন যদি বলে যে বলো শব্দরূপ বলো, তখন যেন বলে দিতে পারো সেই রকমভাবে তৈরি করতে হবে। মানে সোজা থেকে, প্রথম থেকে শেষ, শেষ থেকে পিছন, মাঝখান থেকে যেখানে সেখানে যদি বলে দেওয়া হয় একখানা অংশ, সেটা যেন বলতে পারবে, সেইভাবে তৈরি করা। তার কারণ হলো এইটা, যে অধিকাংশ ক্ষেত্রে এই রূপটা প্রয়োগ হয়। দ্বিতীয় হচ্ছে তোমাদের ধাতুরূপ হয়েছে। ধাতুরূপে কি হয়েছে, মোটামুটিভাবে 5টা রূপ হয়েছে।
কি কি তার মধ্যে বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, আর হচ্ছে পঞ্চমী সপ্তমী। পঞ্চমী মানে হচ্ছে আদেশ অর্থে, আর সপ্তমী মানে হচ্ছে মোটামুটি সম্ভাবনা অর্থে। 5টা ফরমেশন হয়েছে, যেমন বর্তমানকালে তিয়ন্তি শীত মিম, অতীতকালে হচ্ছে ই ইংসু ই ইথ ইংিভ, ভবিষ্যৎকালে ঈশ্বতি ঈশ্বন্তি ঈশ্বসী ঈশ্বত ঈশামি ঈশাম, পঞ্চমীতে হচ্ছে তুয়ন্তু হিথ মিম, আর সপ্তমীতে হচ্ছে এই এইয়ুং এইয়াসি এইয়াথ এইয়ামি এইয়াম এই, আর তার ইকুইভ্যালেন্ট মিনিং হচ্ছে। এরপরে 3 নম্বর যদি বলা হয়, 3 নম্বরে কি হয়েছে না, যেটা জিরান ইনফিনিটিভ, মানে একটা হচ্ছে ত্বা আর য় দিয়ে প্রত্যয়, একটা হয়েছে তুং, এবং তুঙের একটাই দেখানো হয়েছে, আর ভ্যারিয়েশন নেই। ত্বা মানে হচ্ছে করে খেয়ে, এরকম অর্থ হবে, আর তুং দিয়ে হবে করতে বা খেতে, এই ধরনের। এই হলো। এবারে 4 নম্বর টপিক কি হয়েছে, যেটা পার্টিসিপেল বলে বলা হয়েছিল। বর্তমানকালের অর্থে হচ্ছে মান অন্ত, মান আর অন্ত। এটা বলেছিলাম যে কি, ওই মনে রাখবে চলমান আর চলন্ত শব্দটা যেমন হচ্ছে প্রেজেন্ট টেন্স অর্থে। অতীত অর্থে বলা হয়েছিল ত প্রত্যয় হয়, যেমন ওই গত, আর কি আছে সহজ এক্সাম্পল, লিখিত, এই ধরনের এক্সাম্পল। কিছু একটা একটু টিপিক্যাল পালি টাইপের আছে, পাস্ট ফরমেশন, আর একটা ভবিষ্যৎ অর্থের ছিল। এটা মূলত হচ্ছে তব্বনীয় এবং য়, মানে মোটামুটি বলা যায় পালিতে কর্তব্য, করণীয় আর কার্য যদি বলা হয়। কার্য মানে হচ্ছে কার্য, যেটা কর্তব্য, করণীয়, কার্য, এই 3টি শব্দ, মানে যেটা করতে হবে বা যেটা করা হয় এই অর্থে। তো এইটুকু জিনিসই হয়েছিল, এবং সঙ্গে কিছু হয়তো মাইনর 2-1টা বিষয় বলা হয়েছিল। তো এই যে যেটুকু বলা হলো, এটা আশা করি তোমরা খাতায় লিখেছো, নাহলে লিখে নাও। এই জিনিসটার সহায়ে মোটামুটিভাবে টেক্সট ইত্যাদি পড়া শুরু করা যেতে পারে। আমি দেখি আজকে সেরকম হলে কিছুটা টেক্সটের পড়াবো, 1-2 হয়তো যাতো, আর নাহলে সবচেয়ে ভালো ওটা সেপারেটলি যদি ক্লাস করা হয়। আচ্ছা, এবারে আজকে যে বিষয়টা পড়াবো বলেছিলাম সেটা হবে, এর আগের দিনে হ্রস্বইকারান্ত এবং দীর্ঘইকারান্ত, মানে যেটা ইন দিয়ে শব্দ হয়েছিল, আজকে যেটা হবে উকারান্তর ফরমেশন। তো আচ্ছা, এখানে একটা জিনিস আমি দেখাবো যেটা একদম অন্যরকমভাবে বিগত এতে যখন পড়ানো হয়েছে এই জিনিস এইভাবে পড়ানো হয়নি। সেটা হচ্ছে যে ধাতুরূপের ক্ষেত্রে যেমন আমরা দেখছি যে ফিক্সড বিভক্তি আছে, তি এখানে হচ্ছে অন্তি, সি, থ, মি, ম, ফিক্সড। কিন্তু শব্দরূপের ক্ষেত্রে আমরা দেখছি যে নর শব্দের ক্ষেত্রে এখানে হচ্ছে ও, এখানে আ, অং, এ। কিন্তু গত দিনে যখন আমরা ইকারান্ত শব্দ দেখলাম, তখন দেখা যাচ্ছে যে প্রথম আর এক বচনে জিরো হচ্ছে, কিছু হচ্ছে না। বহু বচনে হয়ে যাচ্ছে অয়, এক বচনে আবার অং, মানে দ্বিতীয় আর এক বচনে, বহু বচনে হচ্ছে আবার অয়, এখানে না হচ্ছে, এখানে হি হচ্ছে। নর শব্দের ক্ষেত্রে আমরা দেখছি এ ন হচ্ছে, এখানে হি হচ্ছে, এবং সেটাও যথেষ্ট ইরেগুলার। নরে ন, নরে হি, মানে এ হি হচ্ছে, এখানে মুনি না, মুনি হি, ই হি হচ্ছে। তো আরও যত শব্দরূপ আমরা দেখবো, বা তোমাদের যে পিডিএফটা দেওয়া হয়েছে নাউনের ওপরে, সেখানে দেখা যাবে এটা ভীষণ ইরেগুলার। তো ট্র্যাডিশনাল গ্রামার যখন পড়ানো হয়,
কচ্চায়ন প্রভৃতি, কচ্চায়ন, বালাবতা, যেগুলো থেকে মোটামুটি আমরা যে ব্যাকরণ পদ্ধতি পড়ছি সেগুলো ডিরাইভ করা হয়েছে, সেখানে কিন্তু ধাতুরূপের মতনই শব্দরূপের কিছু ফিক্সড বিভক্তি চিহ্ন বলা হয়েছে। আমার মনে হয় এই পদ্ধতিতে পড়লে একটু সহজ হবে। তোমাদের অলরেডি 3 টাইপের শব্দরূপ হয়ে গেছে। অকারান্ত শব্দ মানে নর শব্দ, ইকারান্ত শব্দ ধরো মুনি হয়েছে, এবং ইন ভাগান্ত শব্দ মনে হয় সুখী হয়েছে, 3টে। কিন্তু তা সত্ত্বেও এটা আমরা একটু নতুনভাবে দেখে নেব। আচ্ছা, তো শব্দরূপের বিভক্তি বলে এগুলো লিখবে। আচ্ছা, নর শব্দের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যেটা আধুনিক পালি ভাষা শিক্ষাতেও আছে, এবং তোমাদের যে আমি নোট দিয়েছি সেখানেও কিন্তু দেয়া আছে, যে ও আ অং এ এন এহি আয় অস্য আনং আস মাম হা এহি অস্য আনং এস্মিন হি আর সু। ওদিকে আলো মানে হচ্ছে অ আর আ। এইটা আমরা দেখেছিলাম, কিন্তু এইটা যেহেতু প্রত্যেকটা শব্দরূপে আলাদা হচ্ছে, সেই জন্য ওটার ফিক্সড কিছু রূপ যেটা বৈয়াকরণরা নির্ধারণ করছেন সেগুলো আমরা দেখব, এবং সেগুলোকে সাংকেতিকভাবে গ্রহণ করে অন্যান্য শব্দরূপগুলো বোঝার চেষ্টা হবে। এটা আমি একদম দেখিয়ে দেবো, জটিলতা হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, প্রথমে হচ্ছে প্রথমা আর এক বচন আর বহু বচন। আচ্ছা, প্রথমার যে এক বচনের রূপ সেটাকে বলা হচ্ছে সি, বহু বচন হচ্ছে ইয়ো। এবারে যখন নর শব্দ প্রথমার এক বচনের রূপ হচ্ছে নর, এটাকে এক্সপ্লেন করা হচ্ছে যে নর প্লাস সি হয়ে যাচ্ছে নর, এবং নরর সঙ্গে যখন সিটা যোগ হচ্ছে, সিটা চেঞ্জ হয়ে যাচ্ছে ইন্টু ও, হলো সি থেকে ও হয়ে যাচ্ছে, ওটা গিয়ে আকৃতি দাঁড়াচ্ছে নর। এবার এই মিডিল ফর্মটা তো প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা হচ্ছে। মুনি শব্দটা যদি রাখা হয় এখানে, আচ্ছা এই ছকটা নয় পরে দেখানো হবে। আচ্ছা, ধরো নরর সঙ্গে যখন সি হচ্ছে তখন হয়ে যাচ্ছে নর, মুনির সঙ্গে যখন সি হচ্ছে তখন হচ্ছে মুনি, সুখীর সঙ্গে যখন সি হচ্ছে তখন হচ্ছে সুখী। আর আজকে আমরা যেগুলো পড়ব, দুটো শব্দ নেওয়া হচ্ছে, একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে বিদু। এটা দীর্ঘ উকারান্ত শব্দ, এটা উকারান্ত শব্দ। এর সঙ্গে যখন সি হচ্ছে তখন এটা সাধুই থেকে যাচ্ছে, এর সঙ্গে যখন সি হচ্ছে তখন এটা বিদুই থেকে যাচ্ছে। তার মানে নরর সঙ্গে যখন সি হচ্ছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সিটা চেঞ্জ হচ্ছে ওতে, আর বাকিগুলোতে সিটা 0 হয়ে যাচ্ছে। হলো, এখন যখন বলা হবে যে এই যে শব্দগুলো, এইটাও হচ্ছে প্রথমার এক বচন, এটাও হচ্ছে প্রথমার এক বচন, এটাও হচ্ছে প্রথমার এক বচন, এটা 5টাই হচ্ছে প্রথমার এক বচন। কিন্তু এর আগে আমরা যে পদ্ধতিতে দেখছিলাম সেখানে দেখা যাচ্ছে যে নর শব্দের ক্ষেত্রে প্রথমার এক বচনের বিভক্তি চিহ্ন হচ্ছে ও, এখানে আবার এগুলো 0 হয়ে যাচ্ছে। এর যদি বহু বচনটাও দেখা যায়, মানে যেখানে ও হচ্ছে, তো নর সঙ্গে যখন ইয়ো যোগ হচ্ছে তখন হয়ে যাচ্ছে নরা, মুনির সঙ্গে যখন ইয়ো যোগ হয় তখন হয় মুনয়, সুখীর সঙ্গে যখন ও যোগ হয় তখন হয় সুখীনো, সাধুর সঙ্গে প্লুরাল হলে এটা হয় সাধব। এগুলো একটু আমি আলাদা করে দেখিয়ে দেবো। বিদুর সঙ্গে যখন হয় তখন বিদুনো। তাহলে নর শব্দের মানে প্রথমার এক বচনে এই 5টার ক্ষেত্রে এখানে ও হচ্ছে, এখানে 0 হচ্ছে, এখানে দেখা যাচ্ছে আ হচ্ছে, এখানে হচ্ছে অয়, এখানে হচ্ছে ইনো, এখানে হচ্ছে অব, এখানে হচ্ছে উনো। এবার এখানে তো জটিলতা তৈরি হবে যে এই যে শব্দগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে
প্রথমার বহু বচন আছে, কিন্তু এখানে আ, এখানে অয়, এখানে ইনো, এখানে উনো, অব উনো এইভাবে যোগ হচ্ছে, এটা কনফিউশন। এই জায়গা থেকে আমরা এবার থেকে ট্র্যাডিশনাল গ্রামারে যেরকমভাবে বিভক্তি চিহ্ন বলা হয়, মানে সেইটাকে আমরা বলবো যে এখানে হচ্ছে ইয় বিভক্তি যুক্ত হচ্ছে। ইয় বিভক্তি যখন নরতে যুক্ত হয় তখন সেটা আ হয়ে যায়, মুনিতে যুক্ত হলে সেখানে অয় হয়ে যায়, সুখীতে যুক্ত হলে সেখানে ইনো হয়ে যায়, সাধুতে যুক্ত হলে সেখানে অব হয়ে যায়, বিদুতে যুক্ত হলে বিদুনো হয়ে যায়। তাহলে এইখানে নরা, মুনয়, সুখিনো, সাধব, বিদুনো এই প্রত্যেকটাকে আমরা যদি বলি যে এখানে ইয় বিভক্তি হয়েছে, তাহলে এটা একদম ইজিলি হয়ে যাচ্ছে এটা যে প্রথমার বহু বচন রেকগনাইজ করতে। কিন্তু এই ইনো, অব বলে শেষের বিভক্তি চিহ্নগুলো দেখলে এটাকে জটিলতা তৈরি হবে। ঠিক আছে, এই জন্য আমরা এই বিভক্তি চিহ্নগুলোকে এবার থেকে চেষ্টা করব ব্যবহার করা। আচ্ছা, তো প্রথমা বিভক্তি হচ্ছে এক বচনে সি বলা হয়, বহু বচনে বলা হয় ইয়ো। আচ্ছা, এবার দ্বিতীয় বিভক্তি যখন হবে, হাতের লেখাটা পরিষ্কার হচ্ছে না আজকে। দ্বিতীয় বিভক্তিতে কি দেখা যাচ্ছে না, এখানে বলছে অং, আর প্লুরালটা বলা হচ্ছে ইয়ো। এই ইয়ো আর উপরের মানে প্রথমা দ্বিতীয় ইয়োটা একই রকম হচ্ছে, এটাকে প্রথমার ইয়ো দ্বিতীয়ার ইয়ো এরকমভাবে বলা যায়। এবার নরর সাথে অং হলে আমরা দেখছি নরং, মুনির সাথে হচ্ছে মুনিং, সুখিং, সাধুন ইত্যাদি হচ্ছে। তো প্রত্যেকটাকে আমরা বলবো কি না এখানে অং বিভক্তি যুক্ত হয়েছে, অং একটাই আছে, শুধু দ্বিতীয়ার এক বচনেই অং হয়, আর দ্বিতীয়ার বহু বচনে হচ্ছে ইয়ো। তাহলে এই হলো দ্বিতীয়া। এবারে তৃতীয়া বিভক্তিতে দেখা যাচ্ছে যে তৃতীয়া বিভক্তিকে চিহ্নকে বলা হয় না। না যখন নরর সঙ্গে হয় তখন হচ্ছে এ ন, নরে ন। না যখন মুনির সঙ্গে হয় তখন হচ্ছে মুনি না, নাই থেকে যায়। সুখী যখন থাকে সুখীর সাথেও না হয়, সুখী না, এইরকম। আর এর প্লুরালকে বলা হয় হি। তো এখানে নরে ন হচ্ছে নরে হি, মুনি হি, সুখী হি, এটাও ইহি হচ্ছে, সাধু হি ইত্যাদি, ওটা পরে দেখা হবে। তো তৃতীয়ার কমন ফর্ম হচ্ছে, এটাকে আমরা কি ভাষায় বলা যেতে পারে, যে মানে সার্বভৌম বা মানে ইউনিভার্সালি যদি বিভক্তি চিহ্ন বলা হয়, মানে সব বিভক্তির ক্ষেত্রে যেটাকে একটা সাইন হিসেবে ধরা হচ্ছে সেটা হচ্ছে না, এবং এদিকে হচ্ছে হি। আচ্ছা, চতুর্থী যখন হবে, চতুর্থীর ইউনিভার্সাল এ বলা হচ্ছে স। স হচ্ছে ডবল ধরা হবে, কিন্তু এটাকে স বলেই লেখে গ্রামারেতে, একটা স দিয়ে। স এবং বহু বচন হচ্ছে নং হলো। তাহলে নরস্ব, মুনিস্ব, সুখীস্ব, সাধুস্ব সব এরকম একই ফরমেশন হচ্ছে চতুর্থীতে। আর নং এর হচ্ছে ডরা নং, মুনি নং, সাধু নং ইত্যাদি। এটা হলো চতুর্থীর। এবারে পঞ্চমীর যখন হচ্ছে, পঞ্চমীর ইউনিভার্সাল বলা হচ্ছে স্মা, আর প্লুরাল হচ্ছে হি। তা নরস্মা, সাধুস্মা, মুনিস্মা, ভিক্ষুস্মা ইত্যাদি একই রকম হচ্ছে ইউনিভার্সাল রূপ। আর হি হচ্ছে প্লুরালে মুনি হি, সাধু হি, নরে হি ইত্যাদি। এগুলো যখন শব্দরূপগুলো দেখা হবে তখন গিয়ে কোন বিভক্তি চিহ্নটার জায়গাতে কি আদেশ হচ্ছে, আদেশ বলে একটি শব্দ প্রয়োগ হয়, সাবস্টিটিউট আদেশের ইংরাজি করলে, মানে তার কি রূপান্তর হচ্ছে সেটা প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা করে দেখা হবে, কিন্তু কনস্ট্যান্ট রূপ হচ্ছে স্মা, হি ইত্যাদি। যেমন নর শব্দের ক্ষেত্রে স্মায়ের একটা ফরমেশন হচ্ছে আ, স্মা নিজে স্মা হিসেবে যোগ হচ্ছে, আবার স্মায়ের চেঞ্জ হয়ে মা হয়ে যাচ্ছে, তিনটে আদেশ হচ্ছে। ষষ্ঠী বিভক্তি যখন হচ্ছে, ষষ্ঠী হচ্ছে ইকুইভ্যালেন্ট টু চতুর্থী। তাহলে রিপিট হলে কি হলো, স, আবার এগেন এখানে হলো নং, হয়ে গেল। এবারে সপ্তমী বিভক্তি যখন হচ্ছে, সপ্তমীর ইউনিভার্সাল ফরমেশন বলা হচ্ছে স্মিং,
এবং সু। স্মিং এর তো ফরমেশন নরস্মিং, মুনিস্মিং, সাধুস্মিং, সুফিস্মিং ইত্যাদি হচ্ছে। আর স্মিং এর বাই ফর্ম হচ্ছে নর শব্দের ক্ষেত্রে এ হচ্ছে নরে, এবং প্রতি ক্ষেত্রে একটা মি ফরমেশন হচ্ছে। সুটা তো প্রতি ক্ষেত্রে সুই থাকে এইরকম। আর সু যখন নর শব্দের সঙ্গে যুক্ত হয় তখন ন রে হয়ে যাচ্ছে, ন রে সু। মুনি শব্দের ক্ষেত্রে মুনিটা দীর্ঘই হয়ে গিয়ে মুনি সু ইত্যাদি, কিন্তু বিভক্তি চিহ্নটা দেখা যাচ্ছে কমন সুই থেকে যাচ্ছে হলো। আর শেষে যেটা আমাদের থাকছে আলবন বলা হচ্ছে, এটা সম্বোধন পদ। আলবনে বলা হচ্ছে যে সি বিভক্তি হয়, কিন্তু সিটাকে মানে সি যেহেতু মানে প্রথমার এক বচনে যে সি হয় সেটা তো একটু আলাদা হয়ে যায়, কারণ নর শব্দের সঙ্গে প্রথমার এক বচনে সি যুক্ত হলে তখন নর ওকার হয়ে যাচ্ছে। কিন্তু আলপনে আমরা দেখছি এটা ন র অকারান্ত হচ্ছে, এই জন্য সিটাকে অন্য একটা টার্ম প্রয়োগ করা হচ্ছে, সেটা হচ্ছে গ হলো। তাহলে নর শব্দ যখন রূপ হচ্ছে এটাকে আমরা ভেঙে দেখাবো যে নর শব্দ এবং তার সঙ্গে গ বিভক্তি যুক্ত হয়েছে। আর এর প্লুরাল যখন হচ্ছে, প্লুরালে আবার এগেন ওখানে ইয়োটাই বসানো হচ্ছে হলো। তাহলে পুরোটা যদি রিপিট করা হয় তোমরা আশা করি খাতায় লিখেছো, আমি প্রথম থেকে বলছি। তাহলে প্রথমা এটাকে মুখস্থ করবে একদম। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া তো একটা করেই ফরমেশন হচ্ছে। তো সি ইয়ো, তারপরে অং ইয়ো, না হি, স নং, স্মা হি, স নং, স্মিং সু, গ ইয়ো হলো 8 দুগুণে 16 খানা রূপ হচ্ছে। এইগুলো দিয়ে আমরা মোটামুটি এগুলো দেখব। এবারে এটার ইউজ কীরকম হবে, ধরো এখানে র্যান্ডামলি কয়েকটা শব্দ আমি মানে পদ লিখবো যেটা শব্দরূপে। নর শব্দ এবং মুনি শব্দ তোমরা পড়েছো, আমি র্যান্ডামলি কয়েকটা শব্দ লিখছি। ধরো এখানে বলা হলো নরেহি, এখানে বলা হলো মুনি নং, এখানে বলা হলো কবয়, আর বলা হলো দণ্ডিনা। এটা মূর্ধন্য নয়, হ্যাঁ বানানটা একটু এ হলো, মানে হাতে লেখা দণ্ডিনা। আর একখানা লিখে দেওয়া হোক যে মুনিষ্মা। তো এর আগে যে পদ্ধতি আমরা দেখেছি সেখানে প্রত্যেকটা শব্দরূপের যে আলাদা আলাদা রূপগুলো আমরা দেখেছি মানে বিভক্তি চিহ্ন হিসেবে, সেটার জায়গাতে এই কমন ফরম্যাটগুলো আমরা ব্যবহার করব। যেমন নরেহি যখন হবে এটাকে আমরা বলবো নর মূল শব্দ, তার সঙ্গে যোগ হচ্ছে হি, মানে হি একটা তৃতীয়া বহুবচনের একটা হি হয়, আর একটা হি হয় মানে পঞ্চমী বহুবচনের হি। তাই নরে হিকে আমরা বলবো নর প্লাস তৃতীয়া, মানে হি হচ্ছে সেটা তৃতীয়া বহুবচনের হি হতে পারে অথবা পঞ্চমী বহুবচনের হি হতে পারে। মুনি নং যখন বলা হবে তখন মুনি যে শব্দটা আছে, এটা ইকারান্ত মুনি শব্দ, তার সঙ্গে হচ্ছে নং যুক্ত হচ্ছে, এবং এটাও চতুর্থী বহুবচনের নং হতে পারে অথবা এটা ষষ্ঠী বহুবচনের নং হতে পারে হলো। এবং এখানে যদি আমরা নরা নংও বসাই তাহলে কিন্তু এখানে নং দিয়ে এটা এক্সপ্লেন হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকটা একটা সাম্য হলো। এর পরবর্তীতে তোমরা ক্লিবলিঙ্গ শব্দ দেখবে, স্ত্রীলিঙ্গ শব্দ দেখবে, সর্বনাম দেখবে, সংখ্যা আছে, তো মাল্টিপল টাইপের ফরমেশন হবে। কিন্তু এই স্ট্রাকচার দিয়ে যদি আমরা দেখি মানে ফিক্সড বিভক্তি চিহ্ন, তাহলে কিন্তু এটা ইউজ করতে আরও সুবিধা হবে। আচ্ছা, এবার কবয় যদি দেখি তাহলে আমরা এখানে বলতে পারি কবি, তার সঙ্গে ইয় বিভক্তি যুক্ত হয়েছে, এবং এই যে ইয় বিভক্তি হয়েছে এটা প্রথমার বহুবচন হতে পারে, এটা দ্বিতীয়ার বহুবচন হতে পারে, এবং এটা আলপনের বহুবচনও হতে পারে। তিনটে
তো শব্দরূপগুলোর মধ্যে যেখানে সিমিলারিটি আছে সেটাকেও কিন্তু এই পদ্ধতিতে খুব সহজে ধরা যাবে। মানে কবি প্লাস ও কবয় যে হচ্ছে, এটা প্রথমা বহুবচনের কবয় মানে কবিগণ, দ্বিতীয় বহুবচনের কবয় মানে কবিদেরকে, কবিগণকে, আলোপনের বহুবচন মানে হে কবিগণ, এই তিনটেই হতে পারে এবং সেটা একটা আকৃতি দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে। দণ্ডী না যখন হবে সেখানে দণ্ডী যে শব্দ, ইকারান্ত দীর্ঘ ইকারান্ত শব্দ বলা হয় এটাকে, তার সঙ্গে না বিভক্তি যুক্ত হচ্ছে। তৃতীয়া এক বচনের না বিভক্তি হলো। মুনিস্মা যখন হচ্ছে, মুনি শব্দের সঙ্গে স্মা বিভক্তি যুক্ত হচ্ছে এবং এটা হচ্ছে পঞ্চমী এক বচনের স্মা। ঠিক আছে, তো আকৃতিগুলো কি চেঞ্জ হচ্ছে সেটা প্রত্যেকটা তো দেখানো হবেই, কিন্তু এটাকে যখন আমরা ইউজ করব তখন আর ওই নর প্লাস ও বা নর প্লাস আ, নর প্লাস এ ন এইভাবে না বলে ওটাকে নর প্লাস ইয় বিভক্তি, নর প্লাস না বিভক্তি, নর প্লাস মা বিভক্তি এইরকমভাবে বলা হবে। তাহলে প্রত্যেকটা শব্দরূপের ব্যবহারের ক্ষেত্রে এটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবারে এইভাবে আমরা উকারান্ত শব্দটা দেখব। যে উকারান্ত শব্দ নেওয়া হচ্ছে এখানে সাধু। উকারান্ত কেন? সাধু শেষে উ আছে এবং এটা পুংলিঙ্গ শব্দ। এখানে স্যাম্পল কয়েকটা ওয়ার্ড আমরা নেব সাধুর সঙ্গে, যেমন একটা হচ্ছে ভানু। ভানু মানে হচ্ছে সূর্য। ভিক্ষু, ভিক্ষু মানে তো ভিক্ষু, যেটা বৌদ্ধ ভিক্ষু। কেতু, কেতু মানে হচ্ছে পতাকা। এগুলো খুব কম ইউজ হয়, উকারান্ত শব্দ খুব একটা পাওয়া যায় না। আর কি কমন ওয়ার্ড আছে মনেও পড়ছে না, পাঁচটা মোটামুটি। আচ্ছা থাক, যা হোক। ধাতু, ধাতুটা মোটামুটি ধাতু বলা যায়, কিন্তু পালিতে ধাতু শব্দটি একটু অন্য মানে ফিলোসফিক্যাল টার্ম হিসেবে ইউজ হয়। এখানে তোমরা ধাতুই বলবে বাংলা হিসেবে, ধাতু। আচ্ছা সত্তু, এর অজাত শত্রুই না, অজাত শত্রু লিখলে, আচ্ছা অজাত শত্রুই শব্দটা থাকে, অজাত শত্রু। 1 2 3 4 5। আচ্ছা একটা শব্দ দেখাবো আমি যেভাবে তোমাদের বলি সেইভাবে বাকিগুলো বলবে। তো সাধু শব্দ যখন হয়, এইটা হয় সিমিলার মুনি শব্দের মতন। এটা আমি শেষে দেখাবো কোথায় মিল হচ্ছে। তো মুনি শব্দটা যদি কেউ মুখস্থ করে, এইটা তৈরি করতে মানে 3টে 4টে জায়গাতে হয়তো ডিফারেন্ট হচ্ছে জিনিসটা। আচ্ছা প্রথমে আগে আকৃতিগুলো দেখাও। তো এটাকে আমরা দেখব যে সাধু এর সঙ্গে যখন সি বিভক্তি যুক্ত হচ্ছে, সি মানে সি রিপ্রেজেন্ট করছে প্রথমার এক বচনকে, বোঝা গেল? তো এখানে সিটা 0 হয়ে যাচ্ছে, তাহলে সাধু রইল সাধু, মানে একজন সাধু। তো বাকি তাহলে ভানু হবে ভানু, ভিক্ষু হবে ভিক্ষু, কেতু হবে কেতু, ধাতু হবে ধাতু, অজাত শত্রু হবে অজাত শত্রু। সাধুর সঙ্গে যখন ইয় বিভক্তি যুক্ত হচ্ছে, ইয় রিপ্রেজেন্ট করছে প্রথমার বহু বচনকে, তো তখন এখানে হয়ে যায় এটা চেঞ্জ হয়ে অব, আর একটা দীর্ঘ। তাহলে সাধু থেকে সাধব, আর একটা হবে সাধু দীর্ঘ। এই গেল প্রথমা। দ্বিতীয়া যখন হবে, তো দ্বিতীয়াতে সাধু শব্দ আছে, তার সঙ্গে দ্বিতীয়ার এক বচনের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে অং। সাধুর সঙ্গে যখন অং হবে তখন শুধুমাত্র অনুস্বার হবে, সাধু। আর এখানে যখন বহু বচন হবে, এই 5টা শব্দ লিখে রেখো, এটা নিয়ে বলতে দেব। দ্বিতীয় যখন বহু বচন হচ্ছে, তাহলে সাধুর সঙ্গে আবার এখানে ইয় বিভক্তি যুক্ত হচ্ছে,
ইও যখন যুক্ত হচ্ছে দুটো সিমিলার হচ্ছে, তাহলে এখানে এগেন তাহলে হয়ে যাচ্ছে সাধব অর সাধু। হলো, মিনিংগুলো তো বুঝতে পারছো, একজন সাধু, অনেকজন সাধু, সাধুকে, সাধুদেরকে, ঠিক আছে। তো এই যে 5টি শব্দ হচ্ছে, এগুলো বলে দেখাবে কুণাল। বলো। হ্যাঁ স্যার বলছি। হুম, এইটাকে মানে স্যার নেট, এইভাবে হ্যাঁ যেভাবে লেখা হয়েছে, মানে সাধু শ্রী সাধু মানে একজন সাধু, তাহলে ভানুটা ওইভাবে বলবে, তার প্লুরাল বলবে, দ্বিতীয় বিভক্তি এবং তার প্লুরাল এইভাবে বলবে। আচ্ছা। ভানু অর্থাৎ একটি একটি সূর্য, তারপরে আহ, ভানু না, অর্থাৎ দীর্ঘকার। এটা প্র্যাকটিসের জন্য বললাম। আমি যেভাবে লিখেছি সাধু শ্রী সাধু, সাধু ইয় সাধব, এইভাবে বলবে। মানে ফাইনাল ইকুয়েশনের মতন যদি বলা হয়, সেটার আগের পার্টটা বলবে, ফাইনাল রেজাল্টটা শুধু না। বোঝা গেল? ধরো ভানু সি ভানু, ভানু ইয় ভানব বা ভানু, এইভাবে বলো। আচ্ছা স্যার বলছি। ভানু প্লাস সি অর্থাৎ ভানু, ভানু প্লাস ইয় অর্থাৎ আহ, ভানু, ভানব অথবা ভানু। তার মানেগুলো বলবো স্যার। হ্যাঁ, মানেগুলো তো সবসময় করতে হবে। ভানু প্লাস সি অর্থাৎ ভানু মানে হচ্ছে একটি সূর্য, ভানু প্লাস ইয় অর্থাৎ ভানব অথবা ভানু অর্থাৎ অনেকগুলি সূর্য, আহ, ভানু প্লাস অং অর্থাৎ ভানুং অর্থাৎ ভানু অর্থাৎ সূর্যকে, ভানু প্লাস ইয় অর্থাৎ ভানয় অথবা ভানু অর্থাৎ সূর্য, এইটা ভানব হচ্ছে ও হয়, দেখবে আমি উচ্চারণে সাধব ভানব এরকম ও বলা হচ্ছে। ভানব অথবা ভানু, এটা মানে হচ্ছে সূর্যদেরকে। আচ্ছা, তো এটা আমি যেভাবে তোমাদের বলতে বলি একসাথে অনেকগুলো শব্দ, বাকি যে 4টে আছে ওটা একসাথে বলো, মানে ভিক্ষু, তারপরে বলবে কেতু, তারপর ধাতু, তারপর অজাতশত্রু দিয়ে, তারপর সি বিভক্তি হলো, এবার ইয় বিভক্তিতে যাবে। আচ্ছা। ভিক্ষু প্লাস সি অর্থাৎ ভিক্ষু অর্থাৎ একজন ভিক্ষু, আচ্ছা, কেতু এইটা প্লাস, শব্দগুলো একটু সংক্ষেপ করবে। মানে ধরো বললে সাধু সি সাধু একটি সাধু, ভানু সি ভানু, মানে প্লাস আর অর্থাৎ এগুলোকে বাদ দিয়ে বলো, তাতে পড়তেও তোমার সুবিধা হবে, টাইমও বাঁচবে। আচ্ছা, ভিক্ষু সি ভিক্ষু, কেতু সি, ভিক্ষু সি মানে একটি ভিক্ষু, ভিক্ষু, আহ, কেতু সি কেতু একজন, একটি পতাকা, আহ, ধাতু সি ধাতু একটি ধাতু, অজাত শত্রু সি অজাত শত্রু একজন অজাত শত্রু। এবার হচ্ছে এটা বলছি। হ্যাঁ, ভানু ইয় ভানব ভানু, আহ, ভানু অনেকগুলি সূর্য। অনেকগুলি সূর্য, হ্যাঁ। হ্যাঁ, ভিক্ষু ইয় বিক্ষোভ, ভিক্ষু, আহ, ভিক্ষু অনেকগুলি ভিক্ষু, কেতু ও কেতব কেতু অনেকগুলি পতাকা, ধাতু ও ধাতব ধাতু অনেকগুলি ধাতু, অজাত শত্রু ও অজাত সত্ত্ব অথবা অজাত শত্রু অনেকগুলি অজাত শত্রু। তারপরে আহ, ভানু ভানু অং, প্লাস অনেক, ভানু ভানু অং ভানু সূর্যকে, ভিক্ষু অং
ভিক্ষুং একজন ভিক্ষুকে কেতুবং কেতুবং পতাকাকে ধাতুবং ধাতুং ধাতুকে অজাতশত্রুবং অজাতশত্রুং অজাতশত্রুকে ভানুয় ভানব ভানু অর্থাৎ অনেকগুলি সূর্যগুলিকে ভিক্ষুও ভিক্ষুও ভিক্ষু ভিক্ষুদেরকে কেতব কেতু পতাকাগুলিকে ধাতব ধাতুগুলিকে অজাতশত্রুদের। আচ্ছা, হলো প্রথমা দ্বিতীয় বিভক্তি। এগুলো তোমরা চেষ্টা করবে খাতায় লিখে নেয়ার যখন হচ্ছে, তাহলে খাতা দেখে বললে সুবিধা হবে স্ক্রিন থেকে দেখে বলার থেকে। এবারে তৃতীয়া বিভক্তিতে আমরা দেখেছি না হয়, তাহলে সাধু যে শব্দ আছে তার সঙ্গে যখন না হচ্ছে, এটা হয়ে গেল সাধু না হলো। আর সাধুর সঙ্গে যখন হি হচ্ছে তখন হচ্ছে সাধু হি। এইটা মনে রাখবে যে সু নং হি, সু মানে সপ্তমী বহুবচন, নং মানে চতুর্থী ষষ্ঠীর বহুবচন, হি মানে পঞ্চমী তৃতীয়ার বহুবচন। এর আগে মানে দীর্ঘ হয়, দীর্ঘস্বর হয়ে যায়। নর শব্দের শেষে অ আছে, হর্ষস্বর বলে এটা চেঞ্জ হয়ে নরে, দীর্ঘস্বর হয়ে যাচ্ছে। সাধু উ ছিল, এর দীর্ঘ ফর্ম হচ্ছে দীর্ঘ হয়ে যাচ্ছে। এরকম মুনি শব্দ থেকে মুনিহি হয়ে যাচ্ছে। এবং নং এর ক্ষেত্রে সাধু নং, সুয়ের ক্ষেত্রে সাধু সু, এইরকমভাবে হচ্ছে। এইটা একটা পয়েন্ট আউট করে রাখবে, সু নং হি এর ক্ষেত্রে দীর্ঘ হয়। তৃতীয়া গেল, এবারে চতুর্থী। কেউ কিছু বলছো? স্যার এখানে কি সাধু ভিও হবে? ভয় হচ্ছি। ভি হয় সেটা বলছি। আচ্ছা, এটা আমি শেষে বলবো যে শেষে একটা এক্সট্রা ফর্মের ওপরে একখানা প্রশ্ন করবে শেষে, আমি তখন বলে দেবো, সেটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমার এমনিও বলতে হতো কিছু কথা এই প্রসঙ্গে। আচ্ছা, তৃতীয়া হলো এটা। এবারে চতুর্থী, 4 দিয়ে লিখেছি চতুর্থী। চতুর্থীতে হচ্ছে সাধু, তার সঙ্গে স হয়, এবং স যেটা হয় এটা বলা হচ্ছে যে সটা অলওয়েজ চেঞ্জ টু সয়ের ডবল স হলো। স আকৃতিটা আমরা দেখবো বটে, কিন্তু স সবসময় ডবল সয়ে পরিণত হবে। তাহলে এখানে একটা ফর্ম হয়ে গেল সাধুস্ব। আর হর্ষ ইকারান্ত দীর্ঘ ইকারান্ত শব্দের ক্ষেত্রে হচ্ছে কি, আগে যেটা আমরা মুনি শব্দ দেখেছিলাম, এখানে আবার শয়ের জায়গায় এখানে এক্সট্রা নো হয়ে যাচ্ছে। তাহলে সাধুস্ব হলো, আবার হয়ে গেল সাধু নো, দুটো হচ্ছে। আচ্ছা, সাধুর সঙ্গে যখন ন হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে সাধু নং, ওই যে সুনং হিতে দীর্ঘ হচ্ছে। তৃতীয়া চতুর্থী হলো। আচ্ছা, এইখানে যেহেতু তৃতীয়া চতুর্থীর সঙ্গে ষষ্ঠীটা পুরোপুরি সিমিলার, তাহলে এগেন সাধুস্ব সাধু ন হবে, আর ওখানে সাধু নং হবে। তৃতীয়ার বহুবচনে তো হি হয়, পঞ্চমীর বহুবচনে হি হয়, তাহলে একই হচ্ছে সাধু হি। শুধু এইখানে আমি এক্সট্রা পঞ্চমী বলে লিখে দিচ্ছি, পঞ্চমী যেটা এক বচন, সেখানে সাধু তার সঙ্গে হচ্ছে স্মা, তখন হয়ে যাচ্ছে সাধু স্মা। এবং স্মা যে হয়, স্মায়ের অলওয়েজ একটা ভ্যারিয়েন্ট হয় মা,
এটা তোমরা আগেও দেখেছো। সাধুস্মা এবং সাধুম হা, এটা পঞ্চমীর এক বচনে, পঞ্চমীর বহু বচনে, আবার গিয়ে এখানে সাধুই হচ্ছে। ঠিক আছে, তো চতুর্থী পঞ্চমী একসাথে হয়ে গেল এখানে। এটা জগন্নাথ বলো তাহলে। কোনটা বলবো? তৃতীয়া পঞ্চম, চতুর্থী আগে বলো, পঞ্চমী ষষ্ঠী পরে দেখা যাচ্ছে। ওই পাঁচটা তৃতীয়া শব্দকে হচ্ছে, চেঞ্জ করবে, সাধুনা হ্যাঁ, সাধুকা সাধুনা, তাহলে কেতুনা কেতুনা ইত্যাদি এইভাবে। হুম, ভানু না, ভানু না, আর ভিক্ষু না, কেতু না, ধাতু না, অজাত শত্রু না। মিনিং কি হচ্ছে? মানে এগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্টালে সিঙ্গুলার, মানে দ্বারা। ভানু না মানে ভানুর দ্বারা, ভানুর দ্বারা, ভিক্ষু না ভিক্ষুর দ্বারা, কেতু না পতাকার দ্বারা, ধাতু না ধাতুর দ্বারা, অজাত শত্রু না অজাত শত্রুর দ্বারা। আচ্ছা, এবার হি। হুম, এটা হচ্ছে ভানু হি, ভানু ভি, যেটা ভিটা বলবো না বলে না, ভানু হিটা, ঠিক আছে, ভানু হি। যা হয় বলো। ভানু হিটা হচ্ছে সূর্যের দ্বারা, সূর্যদেব। ভিক, হ্যাঁ সূর্যদেব দ্বারা, ভানু ভি সূর্যদেব দ্বারা, ভিক্ষু হি ভিক্ষু ভি ভিক্ষুদের দ্বারা, কেতু হি কেতু ভি পতাকাদের দ্বারা, পতাকাগুলোর দ্বারা, ধাতু হি ধাতু ভি ধাতুগুলোর দ্বারা, অজাত শত্রু হি অজাত শত্রু ভি অজাত শত্রুর দ্বারা। এবার স নংটা চতুর্থীতে, ভানুস্য, ভানুন, ভানু স ভানুস্য, আর ভানু নোটা তো জয়েন হবে এখানটাতে, মানে ওইটা হচ্ছে জন্য, মানে সূর্যের জন্য, ভিক্ষুস্য ভিক্ষুর জন্য, কেতু স কেতুস্য পতাকার জন্য, ধাতু স ধাতুস্য ধাতুর জন্য, অজাত শত্রুস্য অজাত শত্রু স অজাত শত্রুস্য অজাত শত্রুর জন্য। প্লুরালের ক্ষেত্রে নং হচ্ছে ভানু নং সূর্যগুলির জন্য, ভিক্ষু নং দীর্ঘকার আর কি, ভিক্ষু নং ভিক্ষুগুলির জন্য, কেতু নং পতাকার জন্য পতাকাগুলির জন্য, মানে হুম, ভিক্ষুক গুলি বলা উচিত না, মানে ব্যক্তিবাচকের দের ক্ষেত্রে জন্য, দের জন্য, গণের জন্য, ভিক্ষুগণের জন্য। ধাতু ধাতু নং ধাতুগুলির জন্য, অজাত শত্রু নং মানে অজাত শত্রু গণের এর জন্য। জন্য। আচ্ছা ঠিক আছে। হুম, হুম। আর না হি হবে, আচ্ছা, মানে এখানে এর যেটা একটাই ডিফারেন্স হচ্ছে পঞ্চমীর এক বছর, এইটুকু শুধু হলো। পঞ্চমীর এক বচনে যেটা, যেটা স্মার মাহা মহা, যেটা মানে ভানুমহা আর ভানুষ্মা এটা ভানুমহা। তোমরা দুজনেই ধরতে পারলে না, এটা তোমরা বুঝতে পারছো না, এটা ইম্পর্টেন্সটা কোথায়। একটা বিষয় তো তোমরা হয়তো কিছুটা শুনেছো, যে আমাদের ইন্ডিয়ান যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোর প্রায়শই সবের একখানা করে মানে বোল আছে। বিশেষ হ্যাঁ, করে তবলা ফবলা যদি দেখা হয়, তবলার বোল থাকে। তো ওটার এটা কি, আমি তবলায় কোথায় কি চাটি মারছি এটাকে আমি বোঝাবো কি করে মুখ দিয়ে? আমাদের তো গুরুমুখী বিদ্যা, মানে তবলায় কোথায় কি আওয়াজটা শুনে তো রেকগনাইজ করা খুব মুশকিল, এটা কি সাউন্ড বাজছে বা কোন আঙুল দিয়ে কোন আঘাত করা হয়েছে। তোমাদের মধ্যে যদি তবলা কেউ বাজিয়ে থাকো তো কিছুটা হয়তো জানো, মানে তর্জনীতে একটা সাউন্ড বাজে, বাকি তিনটে আঙুলে একটা সাউন্ড বাজে। তো এবং সেটার মধ্যেও মানে খোলা সাউন্ড, বদ্ধ সাউন্ড এরকম বলা হয়। তো ওগুলোকে ডেমনস্ট্রেশনের জন্য ওরকম মৌখিকভাবে কিছু শব্দ তৈরি করা হয়, এটাকে বোল বলে। তে রে কে টে ধা ইন না ইত্যাদি এগুলো বলা হচ্ছে। গুরু কি ওটা মুখে বলে দিলে যে শিষ্য জানে না, আচ্ছা এইটা তা বলছে মানে এইটা এইখানে এই এই স্ট্রোকটা পড়বে, তে মানে এখানে পড়বে,
টে মানে এখানে পড়বে ধা, গ, কে, টে ইত্যাদি বিভিন্ন এ আছে, এবং এগুলো তবলায় পাখোয়া, যে সাউথ ইন্ডিয়ান মৃদঙ্গম, বা আমাদের বঙ্গদেশের খোল আছে, মণিপুরে পুং বলে একটা বাদ্যযন্ত্র বাজে, যেটা ওই মণিপুরি নৃত্যেও হয়। তো এই সবের মধ্যে কিন্তু বোলগুলো সিমিলার মোটামুটি, অ্যাটলিস্ট এরাই টেকনিকটা ব্যবহার করে। তো ওতে সুবিধা কি, এটা একটা ইউনিভার্সাল হয়ে গেল। ওয়েস্টার্ন যখন ড্রাম বাজে, ড্রাম কেন, ড্রাম ছাড়া যত মানে মিডল ইস্টের অনেক বাদ্যযন্ত্র আছে, এবং আফ্রিকাতেও অনেক রকম বাদ্যযন্ত্র আছে, আমেরিকার প্রাচীন লোকজনরা বা চীনের এরও তো অনেক ড্রাম ট্রাম বাজায়, কোথাও কিন্তু এই বোলের ব্যাপারটা নেই। এটা কিন্তু অসাধারণ একটা জিনিস, মানে শেখানোর সময়তে একখানা মিডিয়াম হয়ে যাচ্ছে যেটা দিয়ে বলতে সুবিধা। এখানেও কিন্তু এই বিভক্তি চিহ্নগুলোর গুরুত্ব হচ্ছে এইখানে, এটা প্রথমবার তোমাদের একদম বলা হচ্ছে, এবং অলরেডি যেহেতু তোমরা 2-3টে শব্দরূপ অন্য পদ্ধতিতে শিখে এসেছো, এই জন্য একটু ধরতে অসুবিধা হচ্ছে, কিন্তু এইটা বাড়িতে গিয়ে একটুখানি ঝালিয়ে নেবে জিনিসটাকে। এতে কিন্তু ভবিষ্যতে যখন আরও শব্দরূপ বাড়বে, 12-13 রকমের শব্দরূপ তো মিনিমাম করতে হবে, তখন দেখবে এটাকে প্রয়োগ করতে ভীষণ সুবিধা হচ্ছে। যে ফট করে বলতে এখানে ইয় বিভক্তি হচ্ছে, তার মানে প্রথমা দ্বিতীয়ার ইয় হবে। ইভেন প্রথমার এক বচন, প্রথমার বহু বচন বা দ্বিতীয়ার বহু বচন, এত বড় কথাটা বলার থেকে ইয় শব্দটা বলে দিলে ওটা অনেক বেশি সিম্পলিফাইড হয়ে যাচ্ছে। তৃতীয়ার এক বচন বলার থেকে না বলে দিলে অনেক বেশি ছোট হয়ে যাচ্ছে জিনিসটা। তো এইটাকে অ্যাপ্লাই করো। সাধু স্মা হচ্ছে সাধু স্মা বা সাধু ভা, মানে এটা আমি আরো একবার একটুখানি ক্লিয়ার করে দেখাচ্ছি। একবার একটা প্রশ্ন করছি, বলছি এই যে না হচ্ছে তৃতীয়াতে, না থেকে এনও হয়ে যাচ্ছে, এই আদেশটা, এর কি কোনো নিয়ম আছে যে আদেশগুলো এইভাবে এরভাবে হয়? এগুলোর পুরো নিয়ম আছে, কোনখানে কোনটা চেঞ্জ হবে সেটা মানে ট্র্যাডিশনাল গ্রামার পড়তে গেলে সেখানে একদম সুন্দরভাবে সূত্রে আকার দেয়া আছে, কিন্তু অতটা ডিটেলসে তো আমাদের জায়গা যাওয়ার আপাতত দরকার নেই। কিন্তু এইটা আকৃতিটা ব্যবহারের সুবিধার জন্য, মানে তোমাদের এ করতে হবে যে এই যে সাধু তার সঙ্গে স্মা যখন যোগ হচ্ছে, তখন একটা ডাইরেক্ট সাধু স্মা হয়ে যাচ্ছে, মানে স্মা অবিকৃতভাবে যুক্ত হচ্ছে, আবার স্মা একটা মাতে পরিবর্তিত হয়ে সাধু মহা একখানা হচ্ছে। আবার এটা যদি স্ত্রীলিঙ্গ শব্দে দেখা হয়, ধরো উকারান্ত আমরা শব্দ নিলাম, উকারান্ত কমন কি শব্দ আছে, মনেই আসছে না কমন কোনো ইয়াগু বলে একটা আয়ু শব্দ। আয়ু 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 নপুংসক। উকারান্ত। ইয়াগু মানে একখানা খিচুড়ি টাইপের খাবার, মানে যাই হোক। তো এইটা যখন স্মা যোগ হয়, এই স্মাটা চেঞ্জ হয়ে যায় ইয়া হয়ে, তখন এটা হয়ে যায় ইয়াগু ইয়া, এই ধরনের। তোমরা এটা জ বলতে জাগু ইয়া বলতে পারো, খুব একটা অসুবিধা নেই, এটা গ হচ্ছে। ধরো বধূ শব্দটা যদি নেওয়া হয়, এর সঙ্গে যখন স্মা হয় তখন এটা হয়ে যায় বধূ ইয়া, হলো। তো এটা ব্যবহারে অনেক সুবিধা, আমি এটা নতুন আবিষ্কার করেছি। মানে অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল গ্রামার নিয়ে অনেক কিছু পড়াশোনা করছিলাম, আমার তো এমনি পিএইচডি মানে মানে ট্র্যাডিশনাল গ্রামারের উপরেই। তো ট্র্যাডিশনাল গ্রামারের যে এই যে তোমরা যে পদ্ধতিতে পড়ছিলে সেটা হচ্ছে ওয়েস্টার্ন পদ্ধতি, আর আমাদের ভারতবর্ষ বা শ্রীলঙ্কা ইত্যাদি মানে প্রাচ্যের পদ্ধতি অন্য, সেখানে এই সিও অঙ্গ এই পদ্ধতিতে পড়ানো হয়। এখনো পর্যন্ত অনেক মনাস্ট্রিতে শ্রীলঙ্কা, মিয়ানমারে সেখানে ওই বালাবতার ইত্যাদি পড়ানো হয়, যেগুলো ট্র্যাডিশনাল গ্রামারের বই। তো ওই পদ্ধতিটা অনেক বেশি দীর্ঘস্থায়ী, জিনিসগুলো মনে রাখা যায়, এবং তার মানে স্ট্রাকচারটা অনেক বেশি উন্নত এই পদ্ধতিতে। তো দেখা যাক এগুলো আমি কিছু কিছু অ্যাপ্লাই করব, এবং আমার দৃঢ় বিশ্বাস এতে তোমাদের বুঝতে বা এটাকে ইউজ করতে অনেক বেশি সুবিধা হবে। তো এইটাকে এইভাবে ধরবে যে স্মা হচ্ছে একখানা সাইনের মতন, সেই সাইনটা গিয়ে পরবর্তীতে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং স্মা রিপ্রেজেন্ট করছে পঞ্চমীর এক বচনকে, এবং সমস্ত শব্দের যত রকমই ফরমেশন চেঞ্জ হোক না কেন, ওটার কোড হচ্ছে এই স্মা পঞ্চমীর এক বচন। মানে ওয়ান কাইন্ড অফ, এটা আরও সুন্দর উদাহরণ বলা যায়
যে আমরা যেমন সংখ্যাকে যেমন বলি না যে 5001, 5001 হচ্ছে শব্দে বলা হচ্ছে, আর 5001 হচ্ছে সেটা সংখ্যায় লেখা হচ্ছে। তো এইটা হচ্ছে সংখ্যা, আর ওটাকে যখন মৌখিকভাবে ইন ওয়ার্ডসে যখন বলা হচ্ছে তখন বলা হচ্ছে পঞ্চমীর এক বছর। হলো, চট করে স্মায়ের বাকিগুলো বলো। জগন্নাথ। ভানু, ভানু স্মা, ভানু, ভানু স্মা, ভানু, অসুবিধা হচ্ছে, ভানু স্মা, ভিক্ষু স্মা, ভিক্ষু স্মা মানেটা হচ্ছে মানুষের মধ্যে, ভানু হচ্ছে সূর্যের মধ্যে, ভিক্ষু থেকে, মধ্যে না, হ্যাঁ সূর্যের থেকে, সপ্তমী এটা সূর্যের থেকে, হ্যাঁ এটা তো ষষ্ঠী, ষষ্ঠী না, হচ্ছে থেকে। 1 2 3 4, হ্যাঁ স্মা মানে থেকে, ঠিক পঞ্চমী। তো ভানু স্মা সূর্য থেকে, ভিক্ষু স্মা ভিক্ষু থেকে, কেতু স্মা পতাকা থেকে, ধাতু স্মা ধাতু স্মা ধাতু থেকে, অজাত শত্রু স্মা অজাত শত্রু স্মা অজাত শত্রু থেকে, ভানু হি, ঠিক আছে, ভানু, ওটা সিমিলার আছে। আর যেটা সপ্তমী সেটা তো ছয় হবে, সপ্তমী মানে বলিনি, সপ্তমী দ্বারা বলতে হবে। আচ্ছা একটুখানি একবার দাঁড়াও, একটা জিনিস নোট করে দিই। ষষ্ঠী আছে, সপ্তমী না ষষ্ঠী। সপ্তমী এবং আলোপনটা বাকি আছে। আচ্ছা, আর পরে রয়েছে সপ্তমী বিভক্তি। সপ্তমীর আকৃতি হচ্ছে স্মিং, তাহলে সাধুর সঙ্গে যখন স্মিং হচ্ছে এটা হয়ে যাচ্ছে সাধু স্মিং। আর স্মিং এর আর একটা বাই ফর্ম হচ্ছে যেটা প্রতি ক্ষেত্রে হয়, স্মা থেকে যেমন মা হয়, এখানে হচ্ছে মি, তাহলে হয়ে গেল সাধুম হি। হলো, আর এখানে সাধুর সঙ্গে যখন সু হচ্ছে সাধু সু, সু নং হি তিনটের ক্ষেত্রে দীর্ঘ হয়ে যায়, তাহলে সাধু সু হলো। আর আলোপনে কি হচ্ছে, সাধুর সঙ্গে যখন গ যোগ হচ্ছে, সি বিভক্তিরই একটা ফরমেশন, সাধুর সঙ্গে গ হলে সাধুই থাকে, কোনো চেঞ্জ হয় না। আর সাধুর সঙ্গে যখন ইয় যোগ হয় তখন হয়ে যাচ্ছে এগেন ওটা সাধব হয়ে যাচ্ছে, সাধব আর সাধু, মানে প্রথম আর বহু বচনের সঙ্গে সিমিলার হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা এইটা আর কাউকে বলতে হবে না। সাধু স্মিং এবং সাধু হি, সাধু সু, বাকিগুলো হয়তো কেতু স্মিং কেতুম হি, অজাত সত্তু স্মিং অজাত সত্তুম হি, সাধু সু কেতু সু ধাতু সু অজাত সত্তু সু, এবং এই দুটো তো প্রথম আর এক সঙ্গেই সিমিলার হয়ে যাচ্ছে। এই হলো। এবারে এর সঙ্গে আরেকটি শব্দ আমরা দেখে নেব, যেটা হচ্ছে দীর্ঘ উকারান্ত শব্দ, সেটাও একই রকমের হয়। এটা আমি আর লিখছি না, এটা দেখিয়ে দেবো ওই যে ছক যেটা তোমাদের আমি পাঠিয়েছিলাম সেটা থেকে। আচ্ছা, এই আগের দিনে ইকারান্ত শব্দ পড়ানো হয়েছিল, ইকারান্ত এবারে উকারান্ত শব্দ হবে। তো উকারান্ত শব্দের এই চেঞ্জগুলো এখানে আছে। এখানে যেটা তোমরা করতে পারো, এখানে লিখে নিতে পারো। ধরো এখানে মানে সি এর ফরমেশন হচ্ছে উ, আলোপনে উ হচ্ছে, এটা একসাথে আলোপনটা এখানে রাখা হয়েছে যেহেতু একই ধরনের হয়।
এখানে হচ্ছে ইয়ো, ইয়ো এর ফরমেশন এরকম হচ্ছে, এখানে অঙের ফরমেশন এরকম হচ্ছে, এখানে আবার ইয়ো, এখানে না এর স্থলে মানে না তো না জুড়ছে এবং শেষে উ থাকে বলে এটা উনা বলে দেখানো হয়েছে। এখানে হি, স, নং, স্মা, হি, স, নং, স্মিং, সু। তো এখানে এগুলো দেয়া হয়েছে। এখানে কিছু রূপ দেখানো হয়নি, যেমন গরুণ এক্সট্রা যেটা গরুস্ব হবে এটা দেখানো হয়নি। এখানে দেখো গরু না পঞ্চমীতে দেখানো হয়েছে, এটা একটু এক্সট্রা ফরমেশন হয়। উষ্মা উমহাটা ব্র্যাকেটে রাখা হয়েছে, মানে এটা কম প্রয়োগ হয়। এখানেও এক্সট্রা হিসেবে দেখো উনং উহি বলে দেখানো হয়েছে, এগুলো খুব কম প্রয়োগ হয়। এটা ওকার হবে, গড়াবো। এখানে কতগুলো শব্দ দেয়া হয়েছে, মানে এটা উকারান্ত শব্দ এবং দীর্ঘ উকারান্ত শব্দ যেটা বলা হচ্ছিল সেগুলো, বিঞু, মত্তঞু, অভিঞু, পারগু, বেদাগু, অর্ধগু। আর এখানে স্যাম্পল ওয়ার্ড দেওয়া আছে অভিভু। বিদু শব্দটা তো আরো ইজি আছে। আর একটা এক্সট্রা লিখে নাও এখানে শব্দ, সেটা হচ্ছে বিদু। বিদু মানেও জ্ঞানী। এগুলো বাংলাটা সিমিলার। দেখো বিজ্ঞ, জয়টা পালিতে কি হবে, ইঙ্গয় ইঙ্গয়। বিজ্ঞান যেমন বিজ্ঞান হয়, তাহলে বিঞ হলো। আর এটা পালিতে একটু দীর্ঘ উকার হয়ে যাচ্ছে। মাত্রাজ্ঞ, মত্তঞ, মত্তঞু। অভিজ্ঞ, অভিঞ, অভিঞু। পারগু যেটা হচ্ছে পারগ হবে বাংলা শব্দটা। পারগ সেটা পালিতে একটু দীর্ঘ হয়ে যাচ্ছে। বেদগ, বেদগু। অর্ধগ, অর্ধগু। বিদু যেটা হচ্ছে বিদ শব্দটা হয় না, দয়ে হসন্ত হয়, বাংলাতে দয়ে হসন্ত দেয় না। পদার্থবিদ, জ্যোতির্বিদ, সেই বিদের জায়গায় এটা বিদু হচ্ছে। তো এগুলো শব্দগুলো কাছাকাছি। তো এইখানে কি হচ্ছে দেখো, তিনটে মানে একটা জায়গাতেই শুধু আলাদা হচ্ছে। সি যে দীর্ঘটা যেমন ছিল তেমনই থাকছে শব্দটা, এবং এখানে দেখাচ্ছি। ধরো অভিভূ শব্দটা দীর্ঘ উকারান্ত, অভিভূ, অভিভূ জিরো আছে, মানে সি বিভক্তি আনচেঞ্জড। বহুবচনে অভিভূ, অভিভূন, এইটা নতুন, এই জন্য দেখো বোল্ড ইটালিক করে দেয়া আছে। ইয় বিভক্তিটা উকারান্ত শব্দের সঙ্গে আলাদা হচ্ছে। উকারান্ত শব্দ এখানে আমরা দেখছিলাম সাধব, অব হচ্ছিল, এখানে ইয় হয়েছে। এখানে অনুসার হচ্ছে, অংটা সিমিলার আছে, এখানে ইয় এর সঙ্গে সিমিলার। অভিভুনা ওখানে হচ্ছে সাধুনা, এখানে সিমিলার আছে। অভিভূহি, সাধুহি সিমিলার আছে। অভিভূন, সাধুন সিমিলার। অভিভূনং, সাধুনং। অভিভূনা, অভিভূষ্মা এটাও সিমিলার, এখানেও সিমিলার, এখানেও সিমিলার, এখানেও সিমিলার, এখানেও সিমিলার, এখানেও সিমিলার, এখানেও সিমিলার। এখানে এগেন যে ইয় বিভক্তি হচ্ছে, এখানটা গিয়ে আবার অভিভূন হয়ে যাচ্ছে। তাহলে একমাত্র ইয় বিভক্তিটার জায়গাতে ওখানে যেখানে অব হচ্ছিল উকারান্ত শব্দে, দীর্ঘ উকারান্ত শব্দে এখানে হয়ে যাচ্ছে উনো। এই একটা ইয় মানে প্রথমা এক বচনের ইয়, প্রথমা বহুবচনের ইয়, দ্বিতীয় বহুবচনের ইয়, আলোপনের বহুবচনের ইয়, তিন ক্ষেত্রে শুধু এটা উনো হচ্ছে, আর ওখানে এক বচনে অব হচ্ছে। তাহলে এই দুটো শব্দরূপ একই রকমের হচ্ছে। এটা একটা খাতায় শুধু নোট করে রাখো যে উকারান্তর যে দুটো হর্ষ উকারান্ত এবং দীর্ঘ উকারান্ত যে শব্দগুলো হচ্ছে, তাতে একটাই ডিফারেন্স হচ্ছে ইয় বিভক্তি স্থলে ওখানে অব হচ্ছিল, এখানে হচ্ছে উনো হলো, বাকি সব একই রকম আছে। আচ্ছা, এবার এখানে একটা কথা বলা হচ্ছে তুলনীয় উকারান্ত পুংলিঙ্গ শব্দ, আর এখানে বলা হয়েছে দেখো তুলনীয় ইকারান্ত পুংলিঙ্গ শব্দ। এবার ইকারান্ত পুংলিঙ্গ শব্দের সঙ্গে যদি আমরা তুলনা করি, তোমরা গত দিনের এটা শব্দরূপে যদি মুখস্থ করে থাকো তো ভালো, তাহলে এটা বুঝতে অসুবিধা হবে। এখানে ধরো গরু হচ্ছে উকারান্ত গরু, মানে গুরু শব্দটা পালিতে। এখানে যদি মুনি বসাই তাহলে এখানেও জিরো হচ্ছে, মানে কোনো চেঞ্জ হচ্ছে না, এখানেও জিরো। ওখানেও ছিল মুনয়, মানে অয় হচ্ছিল চেঞ্জটা, এখানে অব হলো, এটা আলাদা, এটা সিমিলার। গরুং ওখানে মুনি সিমিলার, গরব মুনব এখানটা আলাদা হচ্ছে। গরুনা, মুনিনা একই রকম। গরুহি, মুনিহি। গরুণ,
মুনিনো একই রকম, গরুণং মুনিনং, গরুণা গরুষ্মা গরুমভাগ, মুনিনা মুনিষ্মা মুনিভাগ, গরুহি গরুহি মুনিহি, গরুণ গরুস্ব গরুণং এখানেও একই রকম হচ্ছে, গরুস্মিং গরুমহি এখানেও একই রকম, গরুসু এখানেও একই রকম, গরু ওখানে মুনি এখানেও একই রকম, মানে জিরো আনচেঞ্জ থাকছে। এখানে গরব এখানটা শুধু আলাদা হচ্ছে। তাহলে এখানে এগেন দেখা যাচ্ছে যে ইয়ো যে বিভক্তিটা আছে সেইখানে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে। উকারান্ত ইকারান্ত শব্দতে হচ্ছে অয়, উকারান্ত শব্দতে হচ্ছে অব, আর দীর্ঘ উকারান্ত শব্দ এখানে অয় ইনো, এখানে অব উনো। এটা হচ্ছে ইকারান্ত শব্দ, এটা হচ্ছে উকারান্ত শব্দ, এইটা হচ্ছে ইন দিয়ে যে শব্দটা, আর এটা হচ্ছে দীর্ঘ উকারান্ত শব্দ। হলো এটা একবারে বলা হচ্ছে বটে, কিন্তু তোমরা বাড়িতে এটা নিজেরা অনুসন্ধান করবে। কিন্তু এই অনুসন্ধান করে এই জিনিসটা মাথায় রেখে করলে শুধু হবে না, শব্দরূপটা কিন্তু গোড়াটা মুখস্থ করতে হবে এবং 4-5টা ওইভাবে প্র্যাকটিস করতে হবে। হলো তাহলে ইকারান্ত শব্দ, এই যে 4খানা শব্দরূপ আমরা দেখলাম, ধরো মুনি শব্দ, সুখী শব্দ, এখানটা গরু বা যেটা আমি দেখালাম সাধু শব্দ, এবং অভিভূ শব্দ। এই 4টে শব্দরূপ একই রকমের আকৃতির। এই 4টে শব্দরূপের ডিফারেন্ট শুধু কোথায় হচ্ছে না, ইয়ো যে বিভক্তিটা আছে, ইয়ো বিভক্তিটার জায়গাতে খালি 4টে চেঞ্জ হয়ে যাচ্ছে। মুনি শব্দের ক্ষেত্রে অয় হচ্ছে, সুখী শব্দের ক্ষেত্রে ইনো হচ্ছে, গরু শব্দের ক্ষেত্রে অব হচ্ছে, অভিভূ শব্দের ক্ষেত্রে উনো হচ্ছে। বাকি জায়গাগুলো কিন্তু সবই এক। বোঝা গেল? তো এই জায়গাগুলো তোমরা একটু নোট করে রাখবে। তো তাহলে শব্দরূপগুলো যদি ভুলেও যাও, তাহলে এই জিনিসটা মাথায় থাকলে ওখান থেকে মোটামুটি জিনিসটাকে বের করে ফেলতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আগের দিন আমি যে বলেছিলাম হোমওয়ার্ক করতে, সেটা তো জমা দাওনি কেউ, যে 5টা করে শব্দরূপ লিখে আনতে বলেছিল, তো ওটা লিখে দেখাবে। আর যদি না করে থাকো তাহলে এই মুনি সুখী গরু অভিভূ এটার অ্যাটলিস্ট 2টো করে শব্দরূপ একসাথে লিখে উইথ মিনিং, এবং ওই যে কোথায় কি স্বনং ইত্যাদি বিভক্তি যুক্ত হচ্ছে ওইভাবে লিখবে। ঠিক আছে? আচ্ছা, কিছু জিজ্ঞাসা আছে এখান থেকে? স্যার হোমওয়ার্কটা আমি করেছিলাম, আসলে দেওয়া হয়নি, আমি করেছিলাম। ঠিক আছে, পাঠিয়ে দেবে, আমি সময় মতো দেখে নেব। বা যদি রবিবার আসো তো সেখানেও দেখে দিতে পারি, অসুবিধা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে। আর আজকে সুখী গরু আর কি বললে? অভিভূ, এখানে এটা তো তোমার আছে মনে হয়, না হলে তুমি ড্রাইভে পেয়ে যাবে। এটার নাম হচ্ছে, দেখবে ওই WBCS অ্যাডভান্স গ্রামার ক্লাস নাউন বলে একটা পিডিএফ আছে, তার পেজ নাম্বার দেখে নেবে, বা এখানে দেখবে এর আগের ক্লাস যেটা আছে দেখবে 13 এর ক্লাসের ভিডিও দেখে নেবে, ওখানে বলে দেওয়া আছে এই পিডিএফটা কিভাবে ইউজ করতে হবে বা দেখতে হবে। মানে 1-এর 5 হচ্ছে উকারান্ত দীর্ঘ উকারান্ত পুংলিঙ্গ, 1-এর 4 হচ্ছে উকারান্ত পুংলিঙ্গ শব্দ, এইভাবে দেওয়া আছে। এই 4টে শব্দরূপ হর্ষ ইকারান্ত, হর্ষ উকারান্ত, দীর্ঘ ইকারান্ত, দীর্ঘ উকারান্ত, এই 4টে শব্দরূপ একই রকম, শুধুমাত্র ইয়ো বিভক্তিতে গিয়ে চেঞ্জ হচ্ছে। এই 4টি শব্দরূপ তোমরা তৈরি করে লিখে এনে দেখাবে, এবং অবশ্যই লিখবে যখন এবার থেকে, মানে অ্যাটলিস্ট 2-3 দিনের হোমওয়ার্কে ওই স নং ইত্যাদি বিভক্তি চিহ্নগুলোকে জুড়ে জুড়ে লিখবে। ঠিক আছে? এটা ভীষণ এফেক্টিভ বলে আমি মনে করি। এবার দেখা যাক তোমাদের কতখানি এফেক্টিভ হয়, এটা তো আমার ক্যালকুলেশানে আমি বলছি, আর তোমরাও রিভিউ দিতে পারো এটা সুবিধা হচ্ছে কি। আর কিছু প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে এটা শেষ করছি।